21শে জুলাই 2024 মানে আজকের দিনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ জ্বলছে, যেখানে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে মৃতের সংখ্যা বাড়ছে এবং তার ফলে দেশ ছেড়ে পালাচ্ছে বহু নাগরিক এবং এর মধ্যে চলে এসেছে কয়েকশো ভারতীয়। কিন্তু কি এমন হলো যেখানে জনপ্রিয় শেখ হাসিনার দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পরেও কঠিন সমস্যার মুখোমুখি হলো, তা দেখব আজকের এই ভিডিওতে। বেকারত্বের জ্বালা, ক্ষোভ ও হতাশা থেকেই বাংলাদেশের বেশিরভাগ শিক্ষার্থী এই কোটা সংস্কার আন্দোলনে জড়িয়ে পড়ে। আবারও বলছি, কোটা সংস্কার আন্দোলন, এটি কোটা আন্দোলন নয়। বর্তমান সরকার এ বিষয়ে যুক্তিসঙ্গত আলোচনা ও সমাধানের পথ না খুঁজে পেয়েই প্রতারণা ও নিপীড়নের পথ বেছে নিয়েছে। সম্প্রতি ছাত্রদের ওপরে আক্রমণ থেকে শুরু করে পুলিশি নির্যাতন, প্রকাশ্যে গুলি চালানো থেকে শুরু করে নারী শিক্ষার্থীদের ওপরে যেভাবে যৌন নির্যাতন করা হয়েছে তা এক প্রকার গ্রহণযোগ্য নাই। প্রত্যেকটা দিন নতুন নতুন হামলা চালানো হচ্ছে, আর এই হামলা থেকে রেহাই পাচ্ছে না দেশের শিক্ষক সম্প্রদায়। তো এখন কথা হচ্ছে যে কিভাবে এই ঘটনার সূত্রপাত হলো আর কি এই কোটা ব্যবস্থা। দেখো, বাংলাদেশে সিভিল সার্ভিসের উৎপত্তি হয় পাকিস্তানের সিভিল সার্ভিসে, যা ব্রিটিশ রাজের ভারতের সিভিল সার্ভিসের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছিল। 1971-এ বাংলাদেশের স্বাধীনতার পর রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের অধীনে আওয়ামী লীগ সরকার বাংলাদেশে সিভিল সার্ভিসের জন্য কোটা প্রতিষ্ঠা করে, যেখানে মুক্তিযোদ্ধা মানে যুদ্ধের প্রবীণ সৈনিকদের জন্য 30% এবং যুদ্ধের শিকার হওয়া নারীদের জন্য 10% ও নিম্ন প্রতিনিধিত্ব জেলার মানুষদের জন্য 40% আসন সংরক্ষণ করে রেখেছিল এবং মোট জনসংখ্যার মাত্র 20% আসন সংরক্ষণ ছিল সাধারণ জনগণের জন্য, মানে যারা মেধার ভিত্তিতে উত্তীর্ণ হবে। এরকম ধরনের ভিত্তিহীন সংরক্ষণের সর্বপ্রথম বিরোধিতা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য মুজাফফর আহমেদ চৌধুরী। এরপর 1975-এ বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করা হয় এবং আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা হয়। তখন 1976 সালে বাংলাদেশ সরকার নিম্ন প্রতিনিধিত্বহীন জেলার কোটার সংখ্যা কমিয়ে 40 থেকে 20% নিয়ে আসে এবং এই জেলা কোটা থেকে যে 20% কমিয়ে আনা হয়েছিল তা সরাসরি যুক্ত করা হয় এই যোগ্যতা ভিত্তিক কোটায়, যা সেই সময় যোগ্যতা ভিত্তিক কোটা বেড়ে দাঁড়ায় 20 থেকে 40-এ। এর 9 বছর পর মানে 1985 সালে আবার বাংলাদেশ সরকার এই কোটা পদ্ধতিতে কিছু চেঞ্জেস আনে, যেখানে এর আগে যুদ্ধে শিকার হওয়া নারীদের জন্য সংরক্ষণ ছিল 10% আসন, সেটিকে চেঞ্জ করে পুরোটাই সমগ্র দেশের নারীদের জন্য বরাদ্দ করা হয়। মানে এবার গিয়ে দাঁড়ায় 10% আসন সংরক্ষিত থাকবে সমগ্র বাংলাদেশের নারীদের জন্য এবং জেলা কোটার 20% থেকে কমিয়ে আবার 10%-এ নামিয়ে আনা হয়। এর মধ্যে 5% যুক্ত করা হয় যোগ্যতা ভিত্তিক কোটায় এবং বাকি 5% যুক্ত করা হয় আদিবাসী ও সংখ্যালঘু কোটায়, যা সে বছর প্রথম চালু হয়। এরপর 1987 সালে যখন মুক্তিযোদ্ধাদের বয়স বাড়তে থাকে, সে সময় মুক্তিযোদ্ধাদের নিয়োগ কমতে থাকে, আর সেই কারণেই বাংলাদেশি সরকার মুক্তিযোদ্ধার সন্তানদের এই মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করে। আবার 2010 সালে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদেরও অন্তর্ভুক্ত করা হয় এই কোটায় এবং যোগ্যতা ভিত্তিক কোটার যে 45% ছিল সেখান থেকে 1% কমিয়ে প্রতিবন্ধী কোটার মধ্যে আনা হয়। পৃথিবীর কোথাও এ ধরনের আজব ব্যবস্থা নাই। এটার অবশ্যই সংস্কার করা দরকার, অন্যথায় এটা বিভিন্ন রকমের দুর্নীতির সৃষ্টি করছে। 2 নম্বর হলো যে বাংলাদেশে 55% পদে কোটা রয়েছে। এটা সংবিধান বিরোধী, কারণ সংবিধানের মূল নীতি হলো মেধাভিত্তিক যে প্রার্থী নির্বাচন করতে হবে। তবে বলা আছে যে মেধার ব্যতিক্রম করা যাবে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য, কাজে ব্যতিক্রম তো মূল নীতির চেয়ে বেশি হতে হয়। এরই মধ্যে আকবর আলী খাঁ, কাজী রকিবউদ্দিন আহমেদ একটি প্রতিবেদন লেখে বাংলাদেশের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ডক্টর সাদাত হোসেনকে, যেখানে অভিযোগ করা হয় যে 30% কোটা থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধাদের কখনোই 10%-এর বেশি নিয়োগই হয়নি। আর এরপরে 8ই মার্চ 2018 সালে বাংলাদেশের হাইকোর্ট কোটা পদ্ধতির বৈধতা চ্যালেঞ্জ করে একটি আবেদন খারিজ করে। এরপর 21শে মার্চ শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের বংশধরদের রাখার ইচ্ছে প্রকাশ
প্রকাশ করে, যার ফলে শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে দেয় এবং তৎক্ষণাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিভিল সার্ভিস থেকে সব ধরনের কোটা তুলে ফেলার নির্দেশ দেন এবং 1 জুলাই 2020-তে কোটা বিলুপ্তির সিদ্ধান্ত কার্যকর করা হয়। এই 1 জুলাই 2020-তে সরকার যে কোটা বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছিল তা 2024-এর 5 জুন বাংলাদেশের হাইকোর্ট এই সিদ্ধান্তটি খারিজ করে দেয় এবং রায়ে বলা হয় যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা পূর্ণবহাল থাকবে। বর্তমানে আমরা যদি বাংলাদেশের এডুকেশন সিস্টেমের দিকে নজর দিই তাহলে দেখব যে 30% মুক্তিযোদ্ধা বংশধরদের জন্য রাখা রয়েছে এবং 10% রাখা রয়েছে দেশের মহিলা সম্প্রদায়ের জন্য। এছাড়াও 10% রাখা রয়েছে জেলা কোটা এবং 5% রাখা রয়েছে সংখ্যালঘু এবং 1% রাখা রয়েছে শারীরিক প্রতিবন্ধীদের জন্য। মানে মোট 56% আসন সংরক্ষিত রয়েছে এবং সাধারণ জনগণের জন্য রয়েছে মাত্র 44%। যেখানে আপনি যদি আমাদের দেশ ভারতের এডুকেশন সিস্টেমের দিকে নজর দেন তাহলে দেখবেন যে 27% সংরক্ষিত রাখা রয়েছে ওবিসিদের জন্য, সেখানে 15% রাখা রয়েছে শিডিউল কাস্ট, 10% রাখা রয়েছে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া অনগ্রসর শ্রেণীর জন্য, 7.5% রাখা রয়েছে শিডিউল ট্রাইবদের জন্য এবং মাত্র 40.5% রাখা রয়েছে সাধারণ জনগণের জন্য। যেখানে ভারতের মতো একটা বৃহত্তর দেশে সংরক্ষণ রাখা রয়েছে প্রায় 60%-এরও বেশি, সেখানে বাংলাদেশের সংরক্ষণ রয়েছে 56%। আর আপনি যদি এই দুই দেশের বেকারত্বের হার দেখেন তাহলে আপনি দেখবেন যে ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে বেকারত্বের হার রয়েছে 4.82%, সেখানে বাংলাদেশের বেকারত্বের হার রয়েছে 4.27%। মানে ভারতের তুলনায় বাংলাদেশে বেকারের সংখ্যা কম। তো হাইকোর্টের এই রায়ের আগে ছাত্র সংগঠন ও শিক্ষার্থীরা সরকারের কাছে 5 দফা দাবি জানায়, যার মধ্যে প্রথম হলো কোটা 56% থেকে কমিয়ে 10% আনতে হবে। কোটা থেকে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলিতে অবশ্যই মেধা তালিকা থেকে পূরণ করতে হবে। কোটার জন্য কোনো বিশেষ পরীক্ষা নেওয়া যাবে না। বয়স সীমা প্রত্যেকের জন্য সমান হতে হবে। কোনো প্রার্থী একাধিকবার কোটা সুবিধা ব্যবহার করতে পারবে না। আর হাইকোর্টের 56% কোটার পূর্ণবহাল থাকবে এই রায়ের কারণেই সারা দেশে আন্দোলন শুরু হয়। কুরবানি ঈদের কারণে আন্দোলন শান্ত থাকলে কুরবানি ঈদের পরে মানে 7 জুলাই থেকে এই আন্দোলন এক ব্যাপক আকার ধারণ করে, যেখানে 10 জুলাই ঢাকার শাহবাগ অঞ্চলটি ঘিরে ফেলা হয়। এরপরে পুলিশ সেখানে গিয়ে লাঠিচার্জ শুরু করে এবং কাঁদানো টিয়ার গ্যাস মারতে থাকে, যার ফলে অপর দিক থেকে ইট বৃষ্টি শুরু হয়। আর এই কারণে কিছু শিক্ষার্থী এবং পুলিশ কর্মী আহত হয়। আর এই কোটা সংস্কার আন্দোলনকে ব্যর্থ করতে চরম ভূমিকা নেয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। আর এরই মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করে যে তিনি হাইকোর্টের এই পূর্ণবহাল করার রায়ের ওপরে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছে। আর তাই রায় আসা অবধি প্রত্যেক জনগণের উচিত অপেক্ষা করা, যেখানে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, এমনকি দেশের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্টের রায় আসা বাকি, সেখানে কেন এত বড় আন্দোলন? এর পিছনে কারণটা কি? এক হলো প্রধানমন্ত্রীর 14 জুলাইয়ের বক্তব্য, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? যেখানে তিনি এই সমস্ত শিক্ষার্থীদের রাজাকারের বংশধর বলে মন্তব্য করে। এখন কোশ্চেন হচ্ছে এই রাজাকার এর অর্থ কী? এই রাজাকার হলো একটি আরবি শব্দ যার অর্থ হলো স্বেচ্ছাসেবক, কিন্তু বাংলাদেশে এই রাজাকারের অর্থ হলো বিশ্বাসঘাতক। মানে যারা 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সাহায্য করেছিল তাদেরই রাজাকার বলা হয়। আর এই একটি ছোট্ট শব্দেই এই আন্দোলনে আগুনে ঘি ঢেলে দিয়েছে। আর এই আন্দোলনের মাঝে দেখতে পাচ্ছি বিএনপি মানে বাংলাদেশের বৃহত্তর বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল উৎখাত করতে চাইছে আওয়ামী লীগ সরকারকে। কারণ দেখুন, হাইকোর্টের এই রায়ের ওপরে হাসিনা সরকার একটি পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে, যেখানে আন্দোলনকারী এবং সরকার একই নৌকায় বসে আছে, সেখানে কে এই বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে। তাই
আন্দোলনকারী মানে প্রকৃত শিক্ষার্থী ও সরকার উভয়েরই উচিত আলাপ আলোচনা করে জিনিসটিকে সুষ্ঠু রাখা। কারণ আপনি মনে রাখবেন, আপনার দেশ জ্বলছে, আর আপনার যখন দেশ জ্বলবে তখন তার মজাটা চিলচকুনে এসে নেবেই। আরেকটি কথা হলো, ছাত্ররাই হলো দেশের ভবিষ্যৎ, তাই সরকারেরও উচিত ছাত্রদের স্বার্থ কোনোভাবে রক্ষা করা। এখানেই ভিডিও শেষ করছি। ভিডিও কেমন লাগলো জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।